প্রতি বছর পয়লা মে আসতেই চারিদিকে ইনকালাব জিন্দাবাদ আর আন্তর্জাতিক শ্রমিক দিবসের স্লোগান শোনা যায়। আমরা ভাবি এটাই বুঝি শ্রমিকদের অধিকারের শুরুর ইতিহাস। কিন্তু যদি বলি এই ইতিহাসের আড়ালে আসল সত্যটা ধামাচাপা পড়ে গেছে। আমেরিকার শিকাগো ঘটনার অনেক আগেই আমাদের বাংলাতেই শ্রমিকরা গর্জে উঠেছিলেন। সেই খবর কি কেউ রাখেন? পয়লা মের পিছনের সত্যিটা আজ জানবো। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমাদের দেশে কাজকে বলা হয় পুজো আর শ্রম হলো সাধনা। আমাদের সংস্কৃতিতে যন্ত্র আর কারিগরের দেবতা বিশ্বকর্মা পূজিত হন শতাব্দী কাল ধরে। অথচ আজ আমাদের শেখানো হচ্ছে যে শ্রমিকদের সম্মানের দিনটি নাকি এসেছে বিদেশ থেকে, নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শ মেনে। কেন আমরা নিজেদের হাজার বছরের ঐতিহ্য ভুলে একটা ধার করা দিন উদযাপন করছি? মে দিবস কি সত্যিই ভারতের মাটির উৎসব? একটু পিছনে যাই। 1986 সালে আমেরিকার শিকাগো নাকি 1962 সালে ভারতের হাওড়া? শ্রমিক আন্দোলনের আসল শুরু কোথায়? কেন আমেরিকার নিজের শুরু করা মে দিবস তারা নিজেরাই পালন করে না, অথচ আমরা আজও তা আঁকড়ে ধরে আছি? পয়লা মে কি শ্রমিকের সম্মান নাকি রাজনৈতিক হাতিয়ার? চলুন সত্যিটা আজ খুঁজে বের করি। 1962 সালে ভারতের হাওড়া রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ঘটনাটি ছিল ভারতীয় শ্রমিক আন্দোলনের এক বিস্ময়কর অথচ অবহেলিত অধ্যায়। সেই সময় ভারতে রেলওয়ে প্রসারের কাজ চলছিল এবং শ্রমিকদের অত্যন্ত অমানবিক পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো। এর প্রতিবাদে হাওড়া স্টেশনের প্রায় 1200 রেল শ্রমিক একজোট হয়ে কাজ বন্ধ করে দেন। তাদের প্রধান দাবি ছিল কাজের সময় কমিয়ে প্রতিদিন 8 ঘন্টা করতে হবে। এই আন্দোলনের বিশেষত্ব হলো এটি আমেরিকার শিকাগোর সেই বহুল আলোচিত আন্দোলনের প্রায় 24 বছর আগের ঘটনা। তখন ভারতে না ছিল কোনো বড় রাজনৈতিক ইউনিয়ন, না ছিল কোনো বিদেশি আদর্শের প্রভাব। সম্পূর্ণ নিজেদের তাগিদে এবং অধিকারবোধ থেকে বাংলায় এই শ্রমিকরা যে সাহস দেখিয়েছিলেন তা প্রমাণ করে যে ভারতের শ্রমিক আন্দোলনের শিকড় অনেকটা গভীরে রয়েছে। অথচ দুঃখের বিষয় হলো 1886 সালের শিকাগোর ঘটনা বিশ্বজুড়ে স্বীকৃতি পেলেও তার অনেক আগে ঘটে যাওয়া হাওড়ার এই সফল শ্রমিক অভ্যুত্থানের কথা ইতিহাসের পাতায় চাপা পড়ে গিয়েছে। 1862 সালের সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের পর ভারতের শ্রমবাজারে এক নতুন চেতনার জন্ম হয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারতে সেই সময় শ্রমিকদের কোনো আইনি সুরক্ষাই ছিল না। ফলে হাওড়ার সেই বিদ্রোহ দমানো হলেও তা নিঃশেষ হয়ে যায়নি। বরং ভারতের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে সচেতন হতে শুরু করেন। লক্ষণীয় বিষয় হলো এই ভারতীয় শ্রমিকরা যখন 8 ঘন্টা কাজের দাবি তুলছিলেন, তখন ইউরোপ বা আমেরিকার মতো অনেক উন্নত দেশেও শ্রমিকরা দাসের মতন 16 থেকে 18 ঘন্টা কাজ করতে বাধ্য হতেন। অর্থাৎ শ্রমিকের অধিকারের লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখিয়েছিল। অথচ আজ আমরা সেই কৃতিত্বের কথা ভুলে গিয়েছি। পয়লা মের বিবর্তনের দিকে তাকালে দেখা যায় 19 শতকের শেষ দিকে এসে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক দলগুলো এই দিনটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। 1889 সালের প্যারিস সম্মেলনের পর মে দিবসকে যখন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে শিলমোহর দেওয়া হয়, তখন থেকেই এর ওপর রাজনৈতিক মতাদর্শের প্রলেপ পড়তে থাকে। বিশেষ করে রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে এই দিনটি কেবল শ্রমিকদের অধিকারের দিন হিসেবে আর থাকে না, বরং তা হয়ে ওঠে নির্দিষ্ট কিছু রাজনৈতিক স্লোগান আর শক্তি প্রদর্শনের মঞ্চ। এর ফলে শ্রমিকের প্রকৃত সমস্যা যেমন নিরাপদ কর্মস্থল বা সামাজিক নিরাপত্তা অনেক সময় রাজনৈতিক প্রচারের আড়ালে হারিয়ে যেতে শুরু করে। এমনকি এই রাজনৈতিক রঙের কারণেই অনেক বড় দেশ মে দিবস থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। খোদ যুক্তরাষ্ট্রে যেখানে শিকাগোর ঘটনা ঘটেছিল, সেখানে শ্রম ইউনিয়নগুলো অনুভব করেছিল যে শ্রমিকের সম্মানকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইজম এর সঙ্গে বেঁধে রাখা ঠিক নয়। সেই কারণেই তারা সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারকে লেবার ডে হিসেবে পালন করতে শুরু করে। কানাডাও একই পথ অনুসরণ করে। তারা চেয়েছিল শ্রমিক দিবস হোক এমন একটা দিন যা সবার জন্য সমান, যেখানে কোনো বিশেষ রাজনৈতিক দল বা মতাদর্শের আধিপত্য থাকবে না। বিশ্বের প্রভাবশালী দেশগুলো যখন এই সত্যটা উপলব্ধি করতে পারল,
আমরা তখন অন্ধভাবে একটি বিদেশি তারিখকেই আমাদের ভবিতব্য বলে মেনে নিলাম। ভারতের প্রেক্ষাপটে এই দিনটি আরও বেশি বিতর্কিত, কারণ আমাদের দেশে শ্রমের ধারণা কখনোই কেবলমাত্র শোষক আর শোষিতের লড়াই ছিল না। ভারতীয় জীবন দর্শনে শ্রম হল যন্ত্র বা যজ্ঞের সমান। ভগবান বিশ্বকর্মা কেবল একজন পৌরাণিক দেবতা নন, তিনি হলেন দক্ষতা এবং সৃজনশীলতার প্রতীক। হাজার বছর ধরে ভারতের স্থাপত্য, ভাস্কর্য এবং কুটির শিল্পের যে গৌরব, তার মূলে রয়েছে এই বিশ্বকর্মা সংস্কৃতি। এখানে একজন শ্রমিক তার যন্ত্রকে কেবল লোহা বা কাঠের টুকরো মনে করেন না, তাকে দেবতার অংশ হিসেবে শ্রদ্ধা করেন। এই যে আধ্যাত্মিক যোগ এবং কাজের প্রতি গভীর সম্মান, এটা পশ্চিমা মে দিবসের স্লোগানে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাই আজ যখন আমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে ইতিহাসের পুনর্মূল্যায়ন করছি, তখন প্রশ্ন তোলা প্রয়োজন, পয়লা মের এই উদযাপন কি সত্যিই আমাদের শ্রমিকের শিকড়ের কথা বলে, নাকি এটি ইতিহাসের সেই খণ্ডচিত্র যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের নিজস্ব হাওড়া স্টেশনের লড়াই এবং আমাদের বিশ্বকর্মা সংস্কৃতির যে বিশাল ক্যানভাস, তার সামনে মে দিবস একটা অতি ক্ষুদ্র এবং আমদানিকৃত ধারণা মাত্র। নিজের ইতিহাসকে অস্বীকার করে অন্যের দেওয়া ইতিহাস দিয়ে কি সত্যিই ভারতের শ্রমিকের জয়গান গাওয়া সম্ভব? তাহলে শেষ পর্যন্ত সত্যিটা কী দাঁড়ালো? 1862 সালে হাওড়া স্টেশনের সেই অসম সাহসী লড়াই, যা শিকাগোর ঘটনার 24 বছর আগেই ভারতের মাটিতে শ্রমিকের অধিকারের বীজ বপন করেছিল, সেই ইতিহাস কি আমরা স্রেফ মে দিবসের ভিড়ে হারিয়ে যেতে দেব? আজ যখন আমেরিকা বা কানাডার মতো দেশগুলো মে দিবস পালন থেকে সরে দাঁড়িয়েছে, রাজনৈতিক বিতর্ক এড়াতে চাইছে, তখন ভারত কেন আজও এক বিদেশি আর আমদানিকৃত দিনকে নিজের বলে আঁকড়ে ধরে থাকবে বলুন তো? আমরা এমন এক দেশের মানুষ যেখানে শ্রম মানে স্রেফ হাতুড়ি পেটানো নয়, শ্রম মানে হলো পুজো, যেখানে দক্ষতা আর সৃষ্টির দেবতা হিসেবে ভগবান বিশ্বকর্মা হাজার বছর ধরে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। পশ্চিমা দুনিয়ার দেওয়া মে দিবস হয়তো আমাদের স্লোগান শেখাতে পারে, কিন্তু কাউকে শ্রদ্ধা করতে শেখায় আমাদের নিজেদের সংস্কৃতি এবং আমাদের মাটির ইতিহাস। শিকড়কে অস্বীকার করে কোনো জাতি কি কখনো প্রকৃত সম্মানের অধিকারী হতে পেরেছে? পয়লা মে হয়তো ক্যালেন্ডারে একটা ছুটির দিন মাত্র, কিন্তু ভারতের শ্রমিকের আসল পরিচয় লুকিয়ে আছে 1962 সালের সেই বিদ্রোহে আর বিশ্বকর্মা জয়ন্তীর সেই পুণ্য লগ্নে। সময় এসেছে আমাদের ইতিহাসকে নতুন করে চেনার এবং পশ্চিমা চশমা খুলে নিজের মাটির ঐতিহ্যকে প্রাপ্য সম্মান দেওয়ার। এবার আপনার পালা। আপনি কি মে দিবসের এই আমদানিকৃত ইতিহাসকে মেনে নেবেন, নাকি ভারতের নিজস্ব ঐতিহ্য আর হাওড়ার সেই বীর শ্রমিকদের লড়াইকে সমর্থন করবেন? জানান আপনার মতামত কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे।
इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।